এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিসিএফ অর্থাৎ টিপ্রা সিটিজেন্স ফেডারেশনের নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাবো আমাদের মহিলা নেতৃগণকে এবং এখানে যারা আমাদের এই জনসভায় এসছেন এবং এই এলাকার বাজার হাটে যারা দাঁড়িয়ে দোকানে বসে আমাদের বক্তব্য শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটি কথা বলবো। এই প্রথমবার কমলপুর সত্যি সত্যি বিজেপির কমলের পুর না আমাদের রাজন্যবর্গ ত্রিপুরার কমলপুর, এই কমলপুরে প্রথমবার বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। কমলপুর মানে সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষায় এই রাজ্যের বহু মহকুমার থেকে এগিয়ে আছেন কমলপুরবাসীরা। আপনাদের কি বক্তব্য দিয়ে আমি বুঝাবো, আমি এখানে বুঝাতে আসিনি। আমি আমার অভিজ্ঞতার কয়েকটি কথা, এই রাজ্যের 20টি বছরের যে অভিজ্ঞতা তার কথাই আমি বলব। এই এলাকার মানুষ, সারা ত্রিপুরার মানুষ আজকে একটা রাজনৈতিক দিশাহীন অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। পরিবর্তন করতে হবে। 25 বছরের বামপন্থীদের শাসনকে পরিবর্তন করে একটা নতুন সরকার ত্রিপুরায় মানুষ আনার লক্ষ্যে 2018 সালে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে। অনেক আশা ছিল মানুষের, বেকার যুবক যুবতীদের আশা ছিল যে বিজেপি সরকারে এলে বিজেপির দেওয়া প্রতিশ্রুতির মতো 50,000 মানুষের প্রতি বছর চাকরি হবে। সুন্দর কথা বলেছিলেন সেই দিন বিজেপির যিনি সর্বভারতীয় নেতা সুনীল দেওদত্ত, মিস কল দিলেই চাকরি হবে, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কোনো দরকার নেই, শুধু মোবাইলটা হাতে নেবেন, একটা মিস কল দেবেন, আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি হয়ে যাবে। মানুষ অত্যন্ত আনন্দিত ছিল এবং সেই আশায় বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে। আজকে প্রায় 5 বছর শেষ। যিনি সেই দিনের কান্ডারি ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি দিল্লি থেকে হেলিকপ্টারে এসেছিলেন এবং প্যারাট্রুপার্সের মতো আকাশ থেকে ওনাকে নামিয়ে বলা হলো, এই হবে ত্রিপুরার তোমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রী। মানুষ বিপ্লব বাবুকে বুকে টেনে বলেছে, হাই বাবু, তুমি আমাদের এই বিপদ থেকে মুক্ত করবে, বেকারত্বের জ্বালা থেকে আমাদের মুক্তি করবে, আমাদের অন্যের সংস্থান করে দেবে। যে রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে বলে গণতন্ত্রকে আনবে, তার কান্ধারি তুমি হবে। কিন্তু হলোটা কি? আজকে বিরোধী দল বক্তৃতা করতে পারছে না। যেখানে আমি বামপন্থীদের ভালো বলে বলছি না, কিন্তু 25 বছরের বামপন্থীদের আমলে বিরোধীরা বক্তব্য করতে পারত, পথসভা করতে পারত, রাস্তায় মিছিল করতে পারত,
কিন্তু আজকে বিজেপির গণতন্ত্রের শাসনে বিরোধী দলকে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। 20 বছরের মুখ্যমন্ত্রীকে ইট পাটকেল দিয়ে ছড়ে বলা হচ্ছে তুমি মিটিং করতে পারবে না। তাহলে আপনারাই বলুন, গণতন্ত্র নেই বলে আপনারা গণতন্ত্র আনার জন্য বিজেপিকে বসিয়েছেন। আজকে সেই বিজেপি বাইক বাহিনী লেলিয়ে আমাদের মিটিং করতে দিচ্ছে না। তাহলে 5 বছরই যে তার এত অহংকার, এই অহংকারীকে যদি আমরা আরো 5 বছর বসিয়ে দেওয়ার ক্ষমতা দেই, এই অহংকারী দল আমাদের কাউকে ছাড়বে না, এই কথা মনে রাখবে। সেখানে দাঁড়িয়ে টিপরা মতো চেষ্টা করছে। আমরা 25 বছরের সিপিএম কে দেখেছি, 30 বছরের কংগ্রেস শাসনকে দেখেছি, 5 বছরের ত্রিপুরায় বিজেপির শাসনকে আমরা দেখেছি। আমরা দেখেই বলেছি এইবার মানুষের সত্যিকারের মুক্তির যে পথটা খুঁজে আনবে সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যদেব বর্মাই পারবে। এবং যারা আজকে বলছে যে টিপরা মত হচ্ছে টিপ্রাসাদের দল, এখানে বাঙালি, মণিপুরি, মুসলিম কোন জাতি গোষ্ঠীর জায়গা নেই, আমি আপনাদের আজকে সেই দিকে একটু আলোচনা করব। টিপ্রাদের বাঙালিদের সাথে কোনো প্রবলেম নেই, আজকেও নেই। ইতিহাস আপনারা পড়ুন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, বাঙালিদের সাথে এই রাজ্যে টিপ্রাসাদের কোনো প্রবলেম ছিল না, আগামী দিনেও থাকবে না। যারা বলছে যে টিপরা মথা ক্ষমতায় এলে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা ত্রিপুরায় থাকতে পারবে না, এটা কাদের কথা? এটা কি টিপরা মথার কথা? এটা কি মহারাজার কথা? এই কথা হচ্ছে যারা টিপরা মথার ভয়ে ত্রিপুরা রাজ্য থেকে আগামী 1.5 মাসের মধ্যে পালিয়ে যেতে হবে, তারাই এই কথা বলছে, এটা আমাদের কথা নয়। রাজন্য আমলে এই ত্রিপুরা রাজ্যে আমরা টিপ্রাসাদের সংখ্যা গরিষ্ঠতাই ছিল, এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? মহারাজা বীর চন্দ্রের কথাই বলুন, মহারাজা রাজা কিশোর মানিকের কথাই বলুন, মহারাজা বীর বিক্রমের কথাই বলুন, এই পার্বত্য ত্রিপুরায় টিপ্রাসার সংখ্যা গরিষ্ঠতা ছিল। এবং সেই কালে আমাদের এই ত্রিপুরা রাজ্যে রাজার শাসনকালে যারা বাঙালিরা ছিলেন আপনারা সংখ্যা লঘু ছিলেন। সেই কালে আপনাদের উপর আমরা আক্রমণ করিনি, আপনাদের নিজের ভাইয়ের মতো, বন্ধুর মতো করে আমরা একই সম্প্রদায়ের সম্প্রীতি রেখে আপনাদের সাথে আমরা চলেছি। আজকে এই ত্রিপুরায় ঐতিহাসিক কারণে ত্রিপুরা রাজ্যে টিপ্রাসাদের সংখ্যা লঘু হয়ে গেছে। এখন আমরা কেন আক্রমণ করব? যারা দুর্দিনে আপনাদের সঙ্গ দিয়েছে, যখন নোয়াখালী দাঙ্গায় হিন্দু বাঙালিরা বিধ্বস্ত ছিলেন সেই পারে, আপনারা ভেবে দেখুন ত্রিপুরার মহারাজা সেখানে গিয়ে বলেছেন আসুন আমরা আপনারা ত্রিপুরা রাজ্যে আমার স্বাধীন ত্রিপুরায় আসুন, আপনারা শান্তিতে বসবাস করবেন। টিপ্রাসারা জায়গা করে দিয়েছে আপনাদের, অন্যের সংস্থান করে দিয়েছে। আরো একটি কথা বলছি, কংগ্রেস যখন শাসন করত ত্রিপুরায়, বাস্তু হারানোর জন্য আন্দোলন করত টিপ্রাসারা, কমিউনিস্ট পার্টি করতে ভয় পেত বাঙালিরা। সেকালে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, টিপ্রাসারা পায়ে হেঁটে গিয়ে আগরতলায় মিছিল করে বাস্তুহারাদের ভূমি দিতে হবে, জায়গা করে দিতে হবে, ঘর দিতে হবে। সেই আন্দোলন কিন্তু বাঙালিরা করেনি, টিপ্রাসারাই করে আপনাদের এখানে জায়গার ব্যবস্থা করে দিয়েছে, এই কথা ভুলে যাবেন না। কেন তাহলে এই কথা বলছে?
যারা আজকে বলছে যে আলাদা রাজ্য করে ত্রিপুরা সারা বাঙালিদের উপর অত্যাচার করবে, এমন কিছু হবে না। আসাম রাজ্য থেকে মিজোরাম তৈরি হয়েছে, আসাম রাজ্য থেকে মেঘালয় রাজ্য তৈরি হয়েছে। মেঘালয় এবং মিজোরাম রাজ্য হওয়ার পর আসামিদের কি ক্ষতি হয়েছে বলুন? আসাম রাজ্য তৈরি হয়েছে, পশ্চিম বাংলার মানুষের কি ক্ষতি হয়েছে বলুন? ত্রিপুরা রাজ্যে যদি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন করে ত্রিপুরা ছাড়া তার নিজের মতো করে যদি বাঁচতে চায়, বাঙালিদের কি ক্ষতি হবে বলুন? ক্ষতির কিছু দেখি না। কিন্তু যারা জানে যে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের বিপক্ষে গেছে, ক্ষমতায় আর ফিরতে পারবে না, তারাই আজকে মানুষকে বোঝাতে চেষ্টা করছে যে এই ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে বাঙালিদের বিরুদ্ধে যাবে। বাঙালিরা আমাদের বন্ধু ছিল, আজকেও বাঙালিরা আমাদের বন্ধু এবং ভবিষ্যতেও বাঙালিরা আমাদের বন্ধুই থাকবে। পাহাড়ি বাঙালি, ত্রিপুরা এবং বাঙালি একই বৃন্তের দুইটি কুসুম, এটাকে কেউ আলাদা করতে পারবে না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলেও আমরা একভাবেই থাকবো, একসঙ্গেই থাকবো। এটাকে তারা অপপ্রচার করে মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে বলতে চেষ্টা করছে এটা ত্রিপ্রাসাদের রাজ্য হবে, সেখানে বাঙালি, হিন্দুস্তানি, মুসলিম তাদের কোনো জায়গা থাকবে না। আসলে এই ত্রিপুরা রাজ্যে 70 বছর 75 বছরে আমাদের এডিসি দিয়েছে, এডিসি কে টাকা দেওয়া হচ্ছে না। আমরা চিৎকার করছি, দাবি তুলছি। এই এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে বসে আমরা দেখেছি যেখানে রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেখানে 35% মানুষ যারা টিটি এডিসি এলাকায় বসবাস করছেন তাদের জন্য মাত্র 2% বাজেট দেওয়া হচ্ছে 619 কোটি টাকা। এই টাকা দিয়ে আমরা কি উন্নয়ন করব? 500 কোটি টাকা আমরা ব্যয় করছি পেনশন, বেতন, কর্মচারীদের দিয়ে ইত্যাদি দিয়ে। এই 500 কোটি টাকা আমরা খরচ করছি, 119 কোটি টাকা দিয়ে সমগ্র ত্রিপুরার 3/2 অংশকে আমরা কি করে উন্নত করবো আপনারাই বলুন। সেখানে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে আমরা এইবার একটা দল গঠন করলাম, যে দলের নাম টিপ্রা মথা, এবং টিপ্রা মথাকে পাহাড়ি বাঙালি সবাই মিলে আমরা ত্রিপুরা রাজ্যে নতুন রাজনৈতিক দিশা দেওয়ার চেষ্টা করব, যেখানে গরিব মানুষের কথা বলার জায়গা থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, সব দলের সব বর্গের মানুষ কথা বলতে পারবে। সেই পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা কমলপুর এলাকার প্রতিটি সুনাগরিক বৃন্দকে আমরা আহ্বান জানাবো। আমরা সেই সরকারকে বর্জন করব যারা ডাবল ইঞ্জিনের কথা বলে, প্রতি ঘরে সুশাসনের কথা বলে শুধু পোস্টারিং করেছে। সেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আস্তাবল ময়দানে। ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের জন্য কি হবে
আমার ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কি ভবিষ্যৎ হবে তার একটি কথা উনি উল্লেখ করেননি। এসছিলেন সেদিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনার মুখেও সেই দিন ত্রিপুরা রাজ্যে আগামী দিন তাদের কি পরিকল্পনা রয়েছে সেই কথার কোনো উল্লেখ করেননি। এটা একটা জিনিস আপনাদের আমি বলবো, মনে হয় এটা গ্রাম্য বাংলায় বললে বাড়িব। আগে আসামের তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন 2018 সালে। উনি কইছিলেন যে আমার বক্তৃতা রেকর্ড করুন, ত্রিপুরা রাজ্যে যদি আমরা 6 লক্ষ বেকারকে চাকরি না দেই, পার্লামেন্টে এমন অবস্থা করেন যে আমরা যেন মানুষের কাছে যাইতে না পারি। সেই দিন আসামের সেই অর্থমন্ত্রী, এখন মুখ্যমন্ত্রী আসামের, উনি রথের যাত্রায় আইছেন। বেকারদের একটা কথা নাই। 10,323 জন কর্মচারী যাদের চাকরি চলে গেছে, সেই দিন হিমন্ত বাবু বলেছিলেন যে ল ডিপার্টমেন্টের কাছে ফাইলটা চলে গেছে, নির্বাচন শেষেই ল ডিপার্টমেন্ট থেকে এই ফাইলটা বেরিয়ে এলেই নাকি 10,323 জনের চাকরি আবার হয়ে যাবে। কোথায় সেই চাকরি হলো? মিথ্যা কথা বলেছেন সেই দিন হিমন্ত বাবুরা। আরো বলেছেন যে রেগার শ্রমিক, রেগার কাজে যারা যুক্ত এবং সর্বশিক্ষার কর্মচারীদের চাকরি পাকাপাকি হয়ে যাবে। 5 বছরই কি হইছে না। এই কারণে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এখন গ্রামে গেলে মা বোনেরা কইতাছে, আমরা তো গ্রামে যাই, আমরা বিজেপিদের মন্ত্রীরার মতো গাড়ি তায়া খালি রাস্তা রাস্তা ঘুরে আমরা আগরতলায় যাই না, পায়ে হাঁটি, কখনো চপ্পল পরে আমরা পায়ে হাঁটি গ্রামে যাই, মানুষের সাথে কথা বলি। এখন মানুষের কষ্ট, বাবু এই যে পোস্টার লাগাইছে নরেন্দ্র মোদী, ঘরে ঘরে সুশাসন নিতাছে, কুত্তা পেচ্ছাপ করে নরেন্দ্র মোদীর চেহারার মধ্যে কুত্তায় পেচ্ছাপ করে, কি লাভ আছে এইসব পোস্টার লাগাইয়া? এক একটা ফ্লেক্সের দাম 300 টাকা মিনিমাম। আজকে ত্রিপুরার মধ্যে যদি এরা 1 থেকে 2 লক্ষ এরকম ব্যানার লাগায়, কত কোটি টাকা খরচ করে সুশাসনের গুণ গাইতেছে এরা। কি সুশাসন দিছে কেউ রে? জানালা দিছে, দরজা দিছে, পায়খানার ঘর দিছে। আরে বিজেপির আমলে বিজেপির নেতারা, আজকে এখানে একজন বিজেপির নেতা প্রশান্ত সিংহ, আমার জানা মতো এই লোকটা সিগাপিনি খাওয়ানোর টাইমের কোনো পাওয়ার ছিল না, আজকে 2 তালা বাড়ি করতে। এটা কার টাকা? জনগণের লেট্রিনের টাকাই, সেটা খাই নিচ্ছে সব, লেট্রিন পাইছে না মানুষ। তারপরেও কয় আমরা সুশাসন দিচ্ছি। কি সুশাসন হইতে? সুশাসন তখনই হইতো যদি প্রত্যেক বছর 50,000 বেকারের রোজগার হইত, তখন আমরা কইতাম না। বিজেপি আসার পর আমার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 2-3 লক্ষ বেকারের চাকরি হইছে না। ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু কইছেন, একদিন আমি টিভি খুইলা দেখি হিন্দিতে কইতাছেন ত্রিপুরা মে যাহা জায়গা। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। ত্রিপুরার নাই কোনো সমুদ্র, নাই কোনো বড় নদী, ত্রিপুরার এমন কোন নদী নাই যে নদী অনিমের দেববর্মা পাই নিতে পারতো না, এমন কোন বড় নদী নেই ত্রিপুরার মধ্যে। এটার মধ্যে বলে জাহাজ ত্রিপুরায়। এরপরে টিভির মধ্যে 1 মাস বাদে উদ্বোধনী প্রোগ্রাম দেখায়া একটা জাহাজ দেখাইলো। জাহাজটা কিনা জানেননি? বাংলাদেশ থেকে 50 বস্তা সিমেন্ট নিয়ে বড় নৌকা সোনাপুরে এইটা বলে জাহাজ। মিথ্যা কথা কোয়ার জন্য এদের মতো উস্তাদ আর কেউ নাই। এই কারণে মানুষগুলো ঝুমলা, মানুষের
মানুষে কিভাবে মিথ্যা কথা বলা যায়, যে যার পারে মিথ্যা কথা। ভিশন ডকুমেন্ট আগে কইছিল, কই ত্রিপুরার ভিশন ডকুমেন্ট আমরা তৈরি করেছি, ত্রিপুরা আগামী 5 বছরে কিসের রাজ্য, হীরার রাজ্য। আমি আগে মানিক বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার, তখন ওনারাও বক্তৃতা করতেন ওই ত্রিপুরা স্বর্ণের যুগ, মানে ঘরে ঘরে সোনার সোনার কোনো দাম নাই, স্বর্ণ যুগ। এরপরে এরা কইল বিজেপির আমলে বলে হীরার যুগ। আমি আসলে গরিব ঘরের ছেলে, সোনার রূপা কিনার আমার কোনো পয়সা নাই। একদিন আমি তানিস টাটা কোম্পানির মহিলাদের চুড়ি, তারপরে আংটি, এইসব কিনার একটা দোকান আছে, এটার নাম তানিস। এটার মধ্যে ঢুকলাম, জিগাইলাম একটা সোনার আংটির দাম কত, কয় 58,000 টাকা। আর একটা জিগাইলাম একই সাইজের একটা হীরার আংটি বাইর করে দিছে 3.5 লাখ টাকা। তার মানে আমি বুঝলাম সোনার চেয়ে হীরার দাম বেশি। আমার কথা হলো, স্বর্ণ যুগের চেয়ে হীরা যুগ ভালো হওয়ার কথা। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত রাস্তাঘাট ভাঙা, এই রাস্তার নাম হইছে পাউডারের ফ্যাক্টরি, শুধু ধুলা আর ধুলা, কিচ্ছু নাই। আপনি যেখানে যাইবেন, যার কোমর ব্যথা, মরবেন আপনারা। গাড়ির মধ্যে গাড়ি ডান্স দিতেছে, 18 মুড়া পাহাড়ের মধ্যে আজকে শুধু কাজ চলে। আরে মানুষ রাশিয়া থেকে ক্রেন কাটে, জার্মানির থেকে মাটি কাটার মেশিন আইনা 2 বছরের কাজ 3 মাসে শেষ করে। আর বিপ্লব বাবু মানিক সাহেবের সরকার আজকে 2 বছর ধরে খালি মাটি কাটতেছে, টাকাগুলো গেল কই? আমার কাছে যা খবর, প্রথম ধাপের যা টাকাই ছিল, এটা নেতারা নাকি সব গিলা হয়েছে, এখন আর টাকা নাই। দ্বিতীয় কিস্তির যা টাকাই বইটা দিয়া কাজ করব। আপনারা কি স্বর্ণের যুগ ফালাইয়া এই মিথ্যার হীরা যুগে থাকতে চান? যদি নাই থাকতে চান, কমলপুর বাসীরা বুদ্ধিজীবী শিক্ষিত লোক, এখানে আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নাই। আপনারা বাড়িতে বয়াই সারা পৃথিবীর কথা ভাবতে পারেন, এই ক্ষমতা আপনাদের আছে। আপনারা ভাবুন, এইবার এই সরকারকে যদি আমরা আনি, এখানে শ্রমিক মেহনতি মানুষ বাঁচবনি, একটা লোকের বাঁচার কোনো উপায় নাই। বাইক বাহিনীটা হেলমেট পইরা, এটার মধ্যে গদা দিয়া বাড়ি দিলেও তো হেলমেট বানতে পারতেন না। একটাই আছে, এইবার গরম লোহার শেক দিয়া এটা কানের এই দিক দিয়া খালি গুতা মারবেন, তখনই ঠিক হইব। আর টিপরা মথা, এটার জন্য আমরা প্রস্তুত। আমরা আগে বলে রাখি, টিপরা মথার সাথে যদি আপনারা লড়াই করতে চান, আসুন, উই হ্যাভ নো প্রবলেম। আমরা সারা ত্রিপুরায় আমরা প্রস্তুত, বিধানসভা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। প্লিজ ডিক্লেয়ার দি ইলেকশন। ভিলেজ কমিটির নির্বাচন করে না, কেন করে না? কারণ ভিলেজ কমিটির নির্বাচন করলে বিজেপি ভারতবর্ষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যে টিপরা মথার কাছে গুহারা হাঁটতো, এই ভয়ে এরা নির্বাচন করে। আর পারলে কিন্তু করোনা ভাইরাস ঢুকাইয়া এইবারও বিধানসভা নির্বাচন পিছায়া দেয়, কিন্তু পারছে না। 15 দিন আগে, 1 মাস আগে আর একটা জিগির তুলছিল, কয় আবার অমিক্রন হইতেছে, সাংঘাতিক ডেঞ্জার। এটা বলে শরীরের মধ্যে ঢুকলে 48 ঘন্টার মধ্যেই বলে নাই, লোকটা শেষ। তো কই দেখি মানুষ বিনা মাস্ক পইরা খোলা বাজারে পান খাইতেছে, সিগারেট ফুটতেছে, কয়েকটা মানুষ মারা গেল না, পারল না। আসলে কি জানেননি, এটা অমিক্রন বা করোনা ভাইরাসের ভয় না, ভয় হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোরের ভয়। এই মহারাজ থাকতে এরার ক্ষমতায় এইতো না, বাবুরা বুঝা লইতে। আপনারা লক্ষ্য করবেন, আপনাদের এলাকার মন্ত্রী বাবুর বিরুদ্ধে আমি কথা বলবো না,
মন্ত্রী বাবুর বিরুদ্ধে আমার একটাই কথা আছে, এই ধুলাবালির রাস্তার মধ্যে আয়া তাইনের উপরে শ্বাসকষ্টের একটা প্রবলেম আছে, এই রাস্তার মধ্যে এত টাইমের শ্বাসকষ্ট আরো বাড়বো। আরে বাবু, অন্তত সারা ত্রিপুরার মানুষের কথা চিন্তা নাই করলেন, অন্তত নিজের বাড়িতে আসার রাস্তা আগরতলা থেকে কমলপুর এটা তো তাড়াতাড়ি ভালো ভালো করতেন, করছে না। কেন করছে না? কারণ আগাম আগেই চেক নিয়ে নিচ্ছে, এখন কইলেও করতো না। कॉन्ट्रैक्टर कइले कॉन्ट्रैक्टर कइको अरे साहब सब तो आपको दे दिया, अभी वहां से दिल्ली से जब पैसा आएगा तब हम कर देंगे ना, তখন আর কথা কইতে পারে না। কোন আমলে শুনছেন না আপনারা? ডিডব্লিউএস দপ্তরে, ওয়াটার এবং স্যানিটাইজেশন দপ্তরে এই কমলপুর মহকুমা বহু ইঞ্জিনিয়ার আমার কাছে গিয়ে বলল যে চাকরি ডিজাইন দিয়ে দেব। যুব মোর্চার লিডাররা গিয়ে ইঞ্জিনিয়ারদের চাকরি চায়, টাকা চায়, টাকা তুললে আমাদের দিয়ে দাও, আমাদের প্রোগ্রাম আছে। এইভাবে যদি সরকার চলে, সরকারের গড়ের তালা ভাইয়া অর্থ লুট করছে একমাত্র বিজেপির সরকার, আর কেউ করছে না। বামপন্থীরা খাইছে ঠিকই, কেমনে খাইছে জানেননি? দুধ ছাড়া, দুধ যেখানে গরম করছে এখানে সব দুধ খাইছে না বামপন্থীরা, গরম কইরা জাল কইরা খালি উপরের ছানাটা খাইছে সব, হ্যাঁ এটারা খাইছে এরা কায়দা কইরা। আর বিজেপির এরা ছানা টানা আর বুঝে না, দুধ দেখলে এরা খাইলো, সব খাই আসে। মানুষ কিচ্ছু নাই। কমলপুর কিসের কমলপুর? এটা কি কমলপুর? আমি ভাবছিলাম কমলপুরে গেলে একটা ভালো বিল্ডিং ঘর থাকবো, দোকানপাট থাকবো। এটা তো ৮৮ বছরের বৃদ্ধা মহিলার চেহারার মতোই দিচ্ছে কমলপুর। এইখানেই কমলপুর। এইখানে মন্ত্রীরা কই জানি পাঠাইছিল কুইন পাইনাপেল কমলপুর থেকে ২ ট্রাক না ৩ ট্রাক পাঠায় স্বপ্ন দেখাইছিল যে সৌদি আরবে কমলপুরের আনারস যাইব, কমলপুরের আনারস চাষিরা এখন কোটিপতি হইব। ৫ ট্রাক পাঠায় আর এখন ট্রাকের নাম বন্ধ নাই। কি করতেছে? এইরকম জুমলা আমরা চাই। আমাদের টিপ্রা মাথার পরিষ্কার বক্তব্য, বেকারদের কর্মসংস্থান আমরা করব। ত্রিপুরা রাজ্যে সমস্ত অংশের মানুষের মধ্যে সম্প্রীতি আমরা রক্ষা করব। টিপ্রাদের অধিকার টিপ্রাদের হাতে তুলে দেব, বাঙালিদের অধিকার বাঙালিদের হাতে সুরক্ষিত থাকবে। কেউ খাওয়ার টিপ্রারা খাওয়া দেওয়ার জন্য বাঙালির পকেট কাটতেই নাকি? কাটতেই তো না, দিল্লির সরকারি ব্যবস্থা করে দিব। মিজোরামের টাকা কি ত্রিপুরার মানুষের পকেট কাটতে মিজোরামে যায়? যায় না। এখানে যদি ২টা রাজ্যও হয়, এটা কেন্দ্রীয় সরকারের টাকায় চলবে। এখানে আগরতলার মানুষের টাকা কাটটা কমলপুরের জন্য কিছুই তো না। যার যার বাজেট আছে, এটা বুঝতেই বা আমাদের এই কথা। তবে যাই বলুন, এইবার বিশেষজ্ঞদের মত, আমাদেরও মত, টিপ্রা মথার এই অভিমত যে আগামী বিধানসভা নির্বাচনে আমরা কমলপুর, পানিসাগর, মোহনপুর, কল্যাণপুর, প্রমোদনগর, মাতার বাড়ি ইত্যাদি জেনারেল সিট এবং এসসি সিটে আমরা লড়াই করব। এবং টিপ্রা মথা এককভাবে এই অঞ্চলের মানুষের সমর্থনে ৩৪ থেকে ৩৮টা সিট আমরা দখল করে ক্ষমতায় আমরা বলব। আর আপনারা প্রস্তুত থাকুন, এই যুদ্ধে আমরা জয়লাভ করে ত্রিপুরার মানুষের অধিকার তাদের হাতে আমরা তুলে দেব। আজকে আমাদের অনেকেই বলে কংগ্রেস আর সিপিএম এর একটা মঞ্চ হইতেছে। রাজনীতিতে মঞ্চ হইতেই পারে। এককালে তো সিপিএম এর গ্রাম প্রধান কংগ্রেসের ওই এলাকার কোন নেতারে কুপাইত নাম দাও দিয়ে। সুধীর দাস প্রাক্তন মন্ত্রী মারা গেছেন, সুকুর দাস না সুধীর দাস, সুরমা বিধানসভা কেন্দ্রে। তাই আমরা আগে আমি এমএলএ থাকতে প্রয়াত রবীন্দ্র দেববর্মা প্রাক্তন মন্ত্রী কইত, ওই রামদাও। আমি জিগাইলাম
দাদা আপনি মাননীয় মন্ত্রীকে রাম দাও বলছেন কেন? কারণ এটা বিরোধী দলের সুদীপ দাস খালি রাম দাও নিয়ে কোপাইতে আগে। তো কংগ্রেস এবং সিপিএম এর তাদের যে পূর্বের ইতিহাস একজন আর একজনের দেখতে পারত না। কংগ্রেসের আমলে সিপিএম এর আড়ালে আর্থিক গুড়া করে দিচ্ছিল। সিপিএম এর নেতা ত্রিপুরা রাজ্য থেকে বাইকা, কেউ কলকাতা, কেউ বাংলাদেশ, কেউ শিলচর, এমন কেউ বাইকে গেছে ত্রিপুরা থেকে পুনাতে গিয়ে আর আয় না। এই ইতিহাস আপনারা ভুলে দেন না। আমরা এমন কোন অ্যালায়েন্স করব না যে অ্যালায়েন্স এই ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা বাঙালিদের ক্ষতি হবে। এই ধরনের অ্যালায়েন্স আমরা করব না। আমরা সেই অ্যালায়েন্স করব যে অ্যালায়েন্সটা করে ত্রিপুরা রাজ্যে পার্মানেন্ট কনস্টিটিউশনাল সলিউশন আসবে, যেখানে ওয়ানসা এবং ত্রিপ্রাসা চিরতরে যেন আমরা হাসি মুখে থাকতে পারি। এই ধরনের অ্যালায়েন্স আমরা করব। আরে ইলেকশন এক্সামিকা একটা সুরে বাগাইতে গিয়া আর একটা সুরের লোকে আমার অ্যালায়েন্স করতে হবে, এইটা কিন্তু এটা ঠিক না। এটা হারামজাদারে আমরা বাগাইতে গিয়া আর একটা হারামজাদার সাহায্য নিতে দিব, এটা আমাদের লক্ষ্য না। আমরা চাই আমাদের দেশে সেই সরকার হবে কবে যে সরকার মানুষের সাথে কাজ করবে। সেই সরকার একমাত্র তীব্রা মাথায় আপনাদের উপহার দিতে পারে। কেন আমরা পিছিয়ে করলাম? শ্যামল সরকার এখানে বসে আছে, টকবগের যুবক, গ্রাজুয়েট একটা লোক, সুরমাই কাজ করছে। কেন? আমরা জানি ৭৫ বছরে সুরমা উপেক্ষিত, কিছু একটা হোক। কেন আজকে আমরা বিশ্বজিৎ বাবুদের বলছি আপনারা এগিয়ে চলুন, দিকে দিকে প্রচার করুন। ত্রিপ্রাসা, ওয়ানসা, বুকিসা, থুরচা সব একত্রিত ভাবে আমাদের জানতে হবে। আরে মুসলমানদের কথা বলি, আপনাদের প্রিয় খাদ্য হচ্ছে গু মাংস। এটা সারা বিশ্ববাসী জানে, একটু ত্রিপুরার মানুষ জানে নাকি? কইছে গু রক্ষক বাহিনী তৈরি করেছে গরু রক্ষা করতে। কে আগে রক্ষা করছেন না? কংগ্রেস যখন দেশ চালাইছিল জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, তখন কেন আপনারা গু রক্ষক করছেন না? ক্ষমতাতে বয়ে এখন বুঝতে না গরুর মাংস খাওয়া যাবে না। কালকে তারা বুঝতে পারে উত্তর প্রদেশের বিজেপি নেতারা যারা বিয়ে সাথী করে না, ঝুঁকি টুকি নাম দেয় এরা কইব আমরা তো নিরামিষ খাই, মাছও খাওয়া যাবে না। তখন কি অবস্থা হইব? শুকরের মাংস খাওয়া যাবে না এই কথা বলবে তারা, তখন আমাদের কি অবস্থা হবে? এইটা রাজনীতি না। ধর্মের উপর রাজনীতি হয় না। রাজনীতি সেখানেই করতে হবে যেখানে জনগণের স্বার্থে, জনগণের জন্য কিছু একটা পরিকল্পনা করা, কাজ করা, তার লক্ষ্যেই কিন্তু রাজনীতির উত্থান। এবং সেই রাজনীতি তীব্রা মাথা করবে এবং সেই সরকার তীব্রা মাথায় আনবে। ত্রিপুরা আরো কিছু কইতাম নি, ওরা অনেক কইলাম। আমার আমবাসাতে ৩টার সময় আরো একটা প্রোগ্রাম আছে। সত্যিই আনন্দিত যে কমলপুরে এই প্রথমবার আপনাদের মাঝে বক্তৃতা করতে পেরেছি। এবার নিশ্চিত থাকুন, মানুষ ভয় পাবেন না। আপনারা নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন, একটা স্লোগান ছিল। আর গরিব মেহনতি মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে এটা আমাদের বিনম্র অনুরোধ থাকবে। আপনার ভোট, আপনি ভয় পাবেন না। গণতন্ত্রে আমাদের ভোটাধিকার, এটা ধ্বংস করতে দেবেন না। এই ভোটটা দেবেন, পবিত্র ভোটটা তীব্রা মাথার পক্ষে দেবেন। এবং প্রতি ঘরে যে সুশাসনের কথাটা বলছে, এই সুশাসন তীব্রা মাথা আপনার দরজায় গিয়ে সেই সুশাসন দেবে, এটা আমাদের কথা। এবং কোন মানুষ, কোন সম্প্রদায় সে যেন বঞ্চিত না হয়, তার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি। এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য আমার বক্তব্যের আগে আমাকে ফোন করেছেন,
যে কমলপুর বাসীদের জন্য আমার অসংখ্য ভালোবাসা, এটা জানাবে। আমি যদিও শিলংয়ে আছি এখন, এবং নির্বাচনের সময় উনি এখানে আসবেন, ক্যাম্পেইন করতে আসবেন এবং আপনাদের মাঝে উনি কথা বলবেন। এবং ওনার এই শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। টিপ্রা মথায় প্রথম, বোবার রায় প্রথম।